আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেকেরই মোটামুটি একটা ইচ্ছা থাকে দেবাদিদেব মহাদেবের সেই পূর্ণ শ্রী কেদারনাথ ধামে যাওয়ার। আমাদের আর কি 2023 সালে একবার সুযোগ হয়েছিল কেদারনাথ ধামে যাওয়ার। সেই ভিডিও আর কি আপলোড করবো করে অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম, সেগুলো আর কি করা হয়নি। তো এখন একটু টাইম পাইছি, চেষ্টা করতেছি, দেখি কেমনি কি করা যায়। প্রথমেই বলে নিই, আমি খুব একটা সুভাষী নই, তো ভুল ত্রুটি হলে সেটা আলোচনা করবেন। কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে 21 জুন 2023 আমরা রওনা দিয়েছিলাম বাংলাদেশ থেকে। প্রথমে খুলনা থেকে বাসে করে আমরা বেনাপোল গিয়েছিলাম, এবং বেনাপোল থেকে বর্ডার পাস হয়ে ওখানে বাসে করে হাবড়াতে গিয়েছিলাম। ওখানে যে আমার মাসি বাড়ি আছে, ওখানে আমরা 2 দিন ছিলাম। ইন্ডিয়ার কিছু খাবার দাবার টেস্ট করলাম। ইন্ডিয়ার খাবারগুলো অন্যরকম টেস্টি মনে হয় আমার কাছে। ইন্ডিয়া ঘুরতে যাওয়ার জন্য ভালো, কিন্তু বাংলাদেশে আমার থাকার জন্য বেশি ভালো লাগে, কেন জানি না। হয়তো আমার জন্মভূমি, এখানে বড় হয়েছি, আমার মা বাবা এখানে থাকে তাই। এন্ড আই ফিল সো প্রাউড। পাশে স্টার মল ছিল, সেখানেও গেছিলাম। ইন্ডিয়াতে ড্রিঙ্ক করা নাকি খুবই কমন। আমি তো কৌতূহলবশত একটু টেস্ট করতেও গেছিলাম। চাইলে এই ক্লিপটা আমি অ্যাভয়েডও করতে পারতাম, কিন্তু আমি যেমন তেমন, নাথিং টু হাইড, এন্ড আই নো মাই সেলফ ভেরি ওয়েল এন্ড নো হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। সাথে ছিল আমার ভাই অনিক, আমার মাসির ছেলে। কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আমরা 3 জন গেছিলাম। সাথে ছিল আমার বন্ধু খুলনা মেডিকেল কলেজের প্রতাপ কুন্ডু, এবং আমাদের কমন বন্ধু বাংলাদেশ মেডিকেল কলেজে পড়ে সুদীপ্ত বিশ্বাস। 21 তারিখ আমরা ইন্ডিয়ায় গেছিলাম, এবং 24 তারিখ দুপুরে আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। তো সেই উদ্দেশ্যে 24 তারিখ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মাসিবাড়ি থেকে। আমরা থেকে ট্রেন ধরে শিয়ালদা গেলাম, এবং শিয়ালদা থেকে বাস থেকে করে হাওড়া স্টেশনে গেলাম, এবং হাওড়া থেকে আমাদের ট্রেন হরিদ্বার করলাম। আমাদের এগিয়ে দিতে হাওড়া স্টেশন পর্যন্ত গেছিল প্রতাপ কুন্ডুর বাবা আঙ্কেল এবং প্রতাপ কুন্ডুর মাসির ছেলে বলরাম কুন্ডু দাদার সাথে আমরা রিসেন্টলি মহাকুম্ভ তীর্থ স্নান করেও আসলাম। দাদা অনেক হেল্পফুল, দাদা অনেক হেল্প করছে আমাদের এই মহাকুম্ভ স্নানের জায়গায়, হোটেল বুকিং, ট্রেন বুকিং থেকে শুরু করে অনেক হেল্প করছে দাদা। আমরা একটু আগেই প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম এবং ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো একটু পরেই আমাদের ট্রেন চলে আসলো, এবং আমরা ট্রেনে যার সিট নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরেই হরিদ্বার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখলাম, আশেপাশের পরিবেশ এবং চলতি ট্রেন থেকে বাইরে যে দৃশ্যগুলো দেখায় সেগুলো আমরা উপভোগ করছিলাম। আমাদের গন্তব্য ছিল উত্তরাখণ্ডের হরিদ্বার। ওখানে পৌঁছানোর জন্য প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড 4টা রাজ্যকে আমাদের অতিক্রম করা লাগছে। যাত্রাপথে আমাদের ট্রেনের অনেকগুলো স্টেশনে হল্ট ছিল, হল্টগুলোতে আমরা নেমেছিলাম এবং কিছু কিছু জায়গা থেকে খাবার কিনে সেগুলোও খেয়েছি। ভারতের দীর্ঘ ট্রেন যাত্রার একটা জিনিসই ভালো লাগে, বিভিন্ন রাজ্যের ভিতর দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ভাষাভাষী মানুষের সংস্কৃতির একটা বৈচিত্র্য দেখা যায়। তো এইভাবে বিভিন্ন বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদের যাত্রা চলছিল। আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম 24 তারিখে দুপুরে, হরিদ্বারে নামলাম পরদিন অর্থাৎ 25 তারিখে রাতের বেলা। 25 তারিখে বিকালে আমার বাংলাদেশ এনসির 2 জন বন্ধুকে ফোন দিয়েছিলাম। একজন নড়াইলে ছিল তুর্য, এবং মানুষ ছিল খুলনাতে। তো এখানে তখন সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু ট্রেনে বা আমরা যেখানে অবস্থান করছিলাম সেখানে তখনও বিকাল ছিল। ট্রেনে খুবই বোরিং টাইম কাটাচ্ছিলাম। পার্শ্বযাত্রীদের সাথেও পরিচয় হলো, তার ভিতর খুশবু দিদি অন্যতম, দিদির কথা মনে আছে এখনো। দীর্ঘ যাত্রা শেষে 25 তারিখে প্রায় রাত 10টার সময় আমরা হরিদ্বার স্টেশনে নামলাম। আমাদের প্ল্যান ছিল পরদিন ভোরেই বাসে করে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিব। সোনপ্রয়াগ থেকে আর কি হাঁটা শুরু হয় কেদারনাথ ধাম যাত্রার উদ্দেশ্যে। তাই রাতে আর ওইটুকু সময়ের জন্য হোটেল না নিয়ে আমরা প্রথমেই গেলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাওয়া বাস কাউন্টারে পরদিনের যাত্রার টিকিট কাটার জন্য। কাউন্টার বন্ধ ছিল, নাম্বারে ফোন দিলে বললো ভোরে তাড়াতাড়ি চলে আসতে। ওদিকে ক্ষুধাও বেশ পেয়েছিল, তাই হরিদ্বারের বাঙালি দাদা বৌদি হোটেলে রাতের খাবারটা সেরে নিলাম। এরপর চলে গেলাম হরিদ্বারের মা গঙ্গার ঘাটে। ওই দিন পুরো রাতি আমরা মা গঙ্গার ঘাটে অবস্থান করেছিলাম, এবং ভারতীয় সময় রাত 12টা নাগাদ আমরা হরিদ্বারে গঙ্গা স্নান করেছিলাম। স্নান করতে যাওয়ার সময় আমার যে চোখে চশমা ছিল, আমার সেটা খেয়ালই ছিল না। আমি যেই ডুব দিছি উঠে দেখি চোখে খোলা দেখছি, তখন মনে পড়লো যে চোখে তো চশমা নেই। তো ব্যাগে আর একটা চশমা ছিল বলে ওই যাত্রায় বেঁচে গেছি, না হলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো ওইভাবে গঙ্গা ঘাটে বসেছিলাম, কিছু ফটোশুটও করলাম, হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া এবং চা কফি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে খেলাম। এই আমাদের রাতটা পেরিয়ে গেল, এবং পরদিন সকালেই আমরা বাস ধরে সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই যে রাত 4টার সময় হরিদ্বার থেকে আমাদের বাসটা ছেড়ে দিই। রাস্তা খুবই আঁকাবাঁকা ছিল এবং পাহাড়ি রাস্তা, এই জন্য আমরা খুবই ভয় ছিলাম। আমাদের যাত্রার রুটটা ছিল হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে, দেবপ্রয়াগ হয়ে, শ্রীনগর হয়ে, গুপ্তকাশী হয়ে সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছানো। আমরা সমতল ভূমির লোকেরা সামান্য একটু পাহাড় দেখলেই ভয় পেয়ে যাই। তো আগের দিন রাতেও ঘুম হয়নি, এবং ওই দিন সকালে পাহাড়ের যে ভয়ঙ্কর দৃশ্য দেখে কোনোভাবেই আর চোখে ঘুম আসলো না। তো আমি ওই গাড়িতেও জেগেছিলাম, জেগে এই সৌন্দর্য উপভোগ করছিলাম, এবং ভাবছিলাম যদি এই পাহাড়ি রাস্তা থেকে একবার বাসটা পড়ে যায়। কিন্তু ভগবানের কৃপায় আমরা সুস্থভাবেই বাসায় ফিরে এসেছি, কোনো সমস্যাই হয়নি রাস্তায়। তো এখন আপনারা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাত্রাপথের কিছু পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে লাগুন।
বাস চলতে চলতে সকালে প্রথমধ্যে একটু যাত্রা বিরতি নিল, সেই ফাঁকে আমরা রাস্তায় নেমে কিছু ফটোশ্যুট করে নিলাম। অসম্ভব সুন্দর লাগছিল আশেপাশে, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। চারপাশে কুয়াশাচ্ছন্ন, ওই যে পাশে কিন্তু নদী দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো কুয়াশা দিকে উপরে ঢাকা। বিরতি শেষে আবার বাস যাত্রা শুরু হলো। ওই যে এই নদীর উপরে যে সাদা সাদা দেখা যাচ্ছে না, এটা কুয়াশা ছিল। ওখানে খুবই ঠান্ডা ছিল, বাসের ভিতর খুব ঠান্ডা লাগছিল। উত্তরাখণ্ড জুড়েই মোটামুটি ঠান্ডা থাকে, আর কেদারনাথের কথা তো আর বলাই লাগে না, ওইখানে তো সবসময় ঠান্ডা, 0 ডিগ্রি ইভেন -ডিগ্রিতেও টেম্পারেচার নেমে যায়। দেখতে দেখতে আমরা সকাল 11:30 নাগাদ সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে নেমে পড়লাম এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আর কি উপভোগ করছিলাম। খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা, পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর এই সাইড দিয়ে হচ্ছে রাস্তা। এই রাস্তা বেয়ে হেঁটে হেঁটে মেইন যে সোনপ্রয়াগ, যেখানে হোটেল পাওয়া যায় বা থাকার জায়গা পাওয়া যায়, সেখানে আর কি যেতে হবে। পুরো একদম ছবির মতো লাগছে দৃশ্যটা, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর অনুভূতি ছিল তখন। ছবিগুলো দেখছি আর পুরোনো স্মৃতিগুলো মনে করছি। তো পথ বেয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় পাশে কিছু ফ্রি প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদ নিলাম। পাশে থেকে একটা রেইনকোটও কিনে নিলাম 100 রুপি দিয়ে। সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে নেমে হালকাই সামনে একটু হেঁটে গেলাম। ওখানে আর কি হচ্ছে রাতে থাকার জন্য যে ডরমেটরি বা হোটেল এগুলো পাওয়া যায়, সবাই এখানে রাত্রে স্টে করে। এবং পাশে একটা মন্দির আছে, ত্রিযোগী নারায়ণ মন্দির, যেখানে ভগবান বিষ্ণু, শিব এবং পার্বতী বিবাহ সম্পন্ন করেছিলেন। প্রথমে আমরা সোনপ্রয়াগে একটা রুম নিয়ে নিই, রুম নেওয়ার পর ওখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, দুপুরের খাবার খেলাম এবং বিকালে আমরা ত্রিযোগী নারায়ণ মন্দিরে সাইট সিং এর জন্য গিয়েছিলাম। এখানে যাওয়ার রাস্তাটা আরো দুর্গম পাহাড়ি রাস্তা ছিল, এই যে সামনে ভিডিওতেই দেখতে পাবেন। এটা ছিল আমাদের দুপুরের খাবারের থালি। ওখানে সাধারণত ভাত পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও তার টেস্ট খুবই খারাপ, যেটা আমাদের মতোই না একদম। আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, যেহেতু আমি মাছে ভাতে বাঙালি, ভাত না খেলে কিছুই ভালো লাগে না। তো এরপর শুরু হলো আমাদের ত্রিযোগী নারায়ণ মন্দির উদ্দেশ্যে যাত্রা। ওই নিচে যেটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা উপরে উঠে আসছি। ওখানে ছিল সে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড। জানলা থেকে এই দুর্গম পাহাড়ি রাস্তার ভিডিও করতে যেয়ে আমি খুবই ভয় ছিলাম, যদি হাত থেকে ফোনটা পড়ে যায় কোনোভাবে। যদি আমার ফোনটা একবার পড়ে গেছিলো সাজেকের পাহাড় থেকে, তো একটুর জন্য আর কি বেঁধেছিল বলে ড্রাইভার আর কি সেই ফোনটা তুলতে পেরেছিল। আমার বন্ধুরা পুরো ঘুমে ঢুলতেছিল, আগের দিন ঠিকমতো ঘুম হয়নি, তো এর জন্যই কেমনে ঘুমালো আমি জানি না এই পাহাড়ি রাস্তায়। দেখতে দেখতে আমরা সোনপ্রয়াগ থেকে 12 কিলোমিটার দূরে ত্রিযোগী নারায়ণ মন্দিরে চলে আসলাম। কথিত আছে এখানেই ভগবান বিষ্ণু ব্রহ্মাদেবকে সাক্ষী রেখে মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহ সম্পন্ন করেছিলেন। এখানে ভগবান বিষ্ণু মাতা পার্বতীর ভাই রূপে বিবাহের সকল কার্যক্রম সম্পন্ন করেছিলেন। শুনেছি এখানে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহের যে অগ্নি, সেটা 3 যুগ ধরে এখনো জ্বলমান রয়েছে। তো সেই অগ্নিকেই সাক্ষী রেখে ভগবান বিষ্ণুর সম্মুখে অনেক হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিবাহ এখানে সম্পন্ন করছেন। এখানে রয়েছে 4টি জলকুণ্ড, রুদ্রকুণ্ড, ব্রহ্মাকুণ্ড, বিষ্ণুকুণ্ড এবং সরস্বতী কুণ্ড, যার জল অমৃত সমান। মন্দিরের সামনেই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে বারবারই অবাক হচ্ছিলাম। আমরা কিছুক্ষণ আশেপাশে ঘুরে দেখলাম এবং সন্ধ্যার ভিতর সোনপ্রয়াগে যেখানে রুম নিয়েছিলাম সেখানে চলে গেলাম। বলতে লজ্জা নেই, আমাদের থাকার জায়গাটা একটু নর্মাল হয়ে গিয়েছিল, তখন থাকার জায়গা বেশ এক্সপেন্সিভ ছিল। অনেক খুঁজে আমরা এমন একটা রুম নিলাম যেখানে এক রুমে অনেকজন, বেড হিসাবে ভাড়া দেওয়া, পার বেড 300 রুপি, সাথে ছিল কম্বল, তোষক এবং একটি বালিশ। যেহেতু আমরা ব্যাচেলার ছিলাম, তো খুব একটা অসুবিধা হয়নি রুমে, শুধু একটু বাথরুমের সমস্যাই ছিল, কিন্তু কিছুটা দূরে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডের সুলভ শৌচালয় আমরা ব্যবহার করেছিলাম। এটা ছিল আমাদের রাতের খাবার, রুটি এবং মটর পনির। পরদিন অর্থাৎ 27 তারিখ ভোরেই আমাদের মেইন কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এখানে সোনপ্রয়াগে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরুর জন্য একটা গেট থাকে, সেখানে চেকিং হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, হেলথ সার্টিফিকেট জমা দিতে হয়। এরপরেই সোনপ্রয়াগ চেকিং পয়েন্ট থেকে গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হয়, যার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এই দূরত্ব হেঁটেও যাওয়া যায় এবং কিছু কিছু গাড়ি পাওয়া যায়। তো এখানে প্রথমে আমরা গাড়ি পাচ্ছিলাম না বলে হাঁটা শুরু করি, কিছু দূর যাওয়ার পর একটা গাড়ি পেয়েছিলাম বলে গৌরীকুণ্ড পর্যন্ত ওই গাড়িতে করেই গিয়েছিলাম। ভাড়া নিয়েছিল মনে হয় 50 রুপি।
शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम এখানের এই ব্রিজটা পার করেই গৌরীকুণ্ড পর্যন্ত যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় 50 রুপি করে। भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय অতঃপর সকাল 8টার দিকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে পৌঁছে গেলাম। नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय গৌরীকুণ্ডে একটি কুণ্ড রয়েছে যেখানে জল সবসময় গরম থাকে। তীর্থযাত্রীরা দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করার পর গৌরীকুণ্ডে স্নান করে নিজেদের শারীরিক ব্যথা বেদনায় কিছুটা আরাম লাভ করে। এবার শুরু হলো আমাদের মেইন ট্রেকিং, গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা। এভাবে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখানে রাস্তাটা পাথর দিয়ে তৈরি হলেও ঘোড়ার মলমূত্র পড়ে থাকে এবং বৃষ্টির জলে সেটা আরো কর্দমাক্ত হয়ে যায়, যা পা স্লিপ করার একটা ভয় থেকে যায়। এবং সাইড দিয়ে রেলিং দেওয়া আছে, তো খুব একটা প্রবলেম হলে কেউ কেউ রেলিং ধরেও হাঁটছে। কিছু কিছু জায়গায় ভয়ও লাগে যে ঘোড়াগুলো যেভাবে যাচ্ছিল মনে হচ্ছিল যদি ঘোড়া কোনো মানুষের গার উপর পড়ে সেই ঘোড়া সহ মানুষ নিয়েই নিচে পড়ে যাবে। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে ঘোড়ার সাথে মানুষ সহ নিচে পড়ে গিয়ে মৃত্যু ঘটে। ভয় একটা থেকেই যায়। আর ঘোড়ার মলমূত্রের খুবই গন্ধ লাগছিল, তাও আমরা পাহাড়ি সৌন্দর্য আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম কেদারনাথ ধামের দিকে। हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः পথের পাশে যে পাহাড়ি ঝর্ণাগুলো ছিল সেগুলো দেখতে আরো সুন্দর লাগছিল। এই সৌন্দর্যগুলোই দীর্ঘ পথ হাঁটার উদ্দীপনা বাড়িয়ে দেয়। हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय विश्वेश्वराय शिव विश्वेश्वराय हर हर भोले नमः शिवाय विश्वेश्वराय शिव विश्वेश्वराय ঘাড়ে ভারী ব্যাগ নিয়ে এই খাড়া রাস্তায় উপরের দিকে উঠতে আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আমি খুবই হাঁপিয়ে গিয়েছিলাম। তাই কিছু দূর যাওয়ার পর আমি কিছু আমার ব্যাগের থেকে কম প্রয়োজনীয় জিনিসপত্র একটি দোকানে রেখে গিয়েছিলাম। এই জন্যই আমি আর কি নামার সময় ভাবছিলাম হেলিকপ্টারে করে নামবো, কিন্তু এই জিনিসপত্র নেওয়ার জন্যই আর কি পায়ে হেঁটে পুরোটা রাস্তায় নামা লাগছিল। যাই হোক, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম এবং বারবারই মনোমুগ্ধ হচ্ছিলাম, যা কিছুটা হাঁটার কষ্ট কমিয়ে দিচ্ছিল। ওই যে নিচে দেখা যাচ্ছে লোকজন আসছে, আমরা ওখান থেকে হেঁটে আসছি এই পর্যন্ত। नमः शिवाय कोटेश्वराय शिव कोटेश्वराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय তো আমরা এইভাবে হাঁটছিলাম এবং মাঝে মাঝে রাস্তায় রেস্ট নিচ্ছিলাম, কিছু খাওয়া দাওয়া করছিলাম। পাশে শরবত, জল এগুলো পাওয়া যাচ্ছিল, স্যালাইন পাওয়া যাচ্ছিল। এগুলো আমরা খেয়ে কিছুটা শক্তি সংগ্রহ করে আবার হাঁটা শুরু করছিলাম। এভাবেই চলছিল আমাদের কেদারনাথ ট্রেকিং। দুর্গম রাস্তা পায়ে হেঁটে যাওয়া খুব একটা সহজসাধ্য নয়। দেখে মনে হয় 20 কিলোমিটার হাঁটা কিছুই না, কিন্তু পাহাড়ি রাস্তায় এবং খাড়া রাস্তায় হাঁটা খুবই টাফ, আরো যদি থাকে ঘাড়ে ভারী ব্যাগ। তো এখানে মনের জোর না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। ভগবানের অশেষ কৃপা এবং মনের জোরই আসলে এখানে একমাত্র অবলম্বন। भोले नमः शिवाय
হয়তো আমার কোনো জন্মের অনেক পুণ্যের ফল ছিল, যার কারণে এই দুর্গম রাস্তা অতিক্রম করে শ্রী কেদারনাথ ধামে যেতে পেরেছি। শুনেছি এই ব্রিজটা নাকি রিসেন্টলি ভেঙে গিয়েছিল যাত্রীদের চাপে, কিন্তু পরে আবার হয়তো রিপেয়ার করেছে। তো এই ব্রিজে আসার সাথে সাথে আমরা কেদারনাথ ট্রেকিং এর প্রায় অর্ধেকের বেশি পথ অতিক্রম করে ফেললাম। कर्पूरगौरं करुणावतारं संसारसारं আরো কিছু দূর যাওয়ার পরে কেদারনাথ ধামের প্রায় কাছাকাছি চলে আসলাম। এখানে এসে অনেকেই হাল ছেড়ে দেয়, আমিও আর পারছিলাম না। আমার খুবই ভয় হচ্ছিল যে কোনোভাবে যদি উঠতে পারি, কিন্তু নামার সময় তো পায়ে হেঁটে নামতে খুবই কষ্ট হয়ে যাবে এবং ঘুরেও আশেপাশে কিছু দেখতে পারবো না কেদারনাথ ধামে। হাঁটতে হাঁটতে আসলে আমার দু পা ফুলে গেছিল এবং পায়ে ঠোসা পড়ে গেছিল, এর জন্য মেইনলি খুবই কষ্ট হচ্ছিল। তাই আর কি সিদ্ধান্ত নিলাম একটা ঘোড়ায় করে যাওয়ার। প্রায় 2200 রুপির মতো নিয়েছিল, খুব একটা বেশি পথ বাকি ছিল না। তারপরেও এখানে ঘোড়ার খুবই সিন্ডিকেট চলে, তাই জন্য এর থেকে কমে আর পেলাম না। ঘোড়াটার কাছে আমি খুবই কৃতজ্ঞ, হয়তো ওর কোনো উপকার করেছিলাম কোনো জন্মে, তাই হয়তো এই জন্মে ও আমাকে কেদারনাথ ধামে যাওয়ার জন্য সাহায্য করলো, অথবা ও আমাকে সাহায্য করলো, হয়তো আমি কোনো জন্মে ওকে সাহায্য করব। আমি কখনোই পশুদের বা কাউকে কষ্ট দিয়ে তীর্থযাত্রার কখনো পক্ষপাতিত্ব করি না, কিন্তু আমি খুবই নিরুপায় ছিলাম। আমি না পারতাম নিচে যেতে, না পারতাম উপরে আসতে, তো বাধ্য হয়ে আমাকে নিতেই হলো। নিজের কাছে খুব একটা গিল্টি ফিল হচ্ছিল, তারপরেও কিছু করার ছিল না। তো ভগবানের কাছে ঘোড়াটার জন্য প্রার্থনা করেছিলাম। কেদারনাথ পৌঁছাতে আর মাত্র 4 কিলোমিটার বাকি। তো আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম কখন পৌঁছাবো আর কখন মহাদেবের সেই শ্রী কেদারনাথ ধাম দর্শন করব। তার এই লাস্টের যে যাত্রাপথের যে সৌন্দর্য, এগুলো আসলে খুবই মনোমুগ্ধকর, কারণ আমরা আরও উপরে উঠে আসছি সমতল ভূমি থেকে। নিচের দিকে তাকালে খুবই অন্যরকম লাগছিল। এই যে রাস্তার পাশে সব টেন্ট করা, কোনো যাত্রী যদি যেতে যেয়ে খুব কষ্ট হয়ে যায়, হেঁটে যদি আর না পারে, তো এখানে থেকে পরদিন আবার যাত্রা করতে পারে। वाराणसीनाथं मम नाथनाथं श्रीविश्वनाथं शरणं प्रपद्ये हर हर शम्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु शिव महादेव हर शम्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु शिव ওই যে রাস্তার পাশে সব টেন্ট করা, ওখানে অনেকেই থাকে যারা বয়স্ক, ট্রেকিং করতে পারে না একদিনে, তারা আর কি থেকে রেস্ট নিয়ে পরদিন আবার শুরু করে। अवन्तिकायां विहितावतारं मुक्तिप्रदानाय च सज्जनानाम् अवन्तिकायां विहितावतारं मुक्तिप्रदानाय च सज्जनानाम् अकालमृत्यो परिरक्षणार्थं वन्दे महाकाल महासुरेशम् अकालमृत्यु परिरक्षणार्थं वन्दे महाकाल महासुरेशम् हर हर शम्भु ওখানে তাপমাত্রা এতই কম ছিল যে এই যে সামনে একটা ঝর্ণা ছিল, সেটা একদম জমে পুরো ঝর্ণাটাই বরফ হয়ে গেছে নিচ পর্যন্ত। शम्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु शिव महादेव नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय আশেপাশে ঝর্ণাগুলো সব জমে পুরো বরফে পরিণত হয়ে গিয়েছিল। तस्मै नकाराय
তো ফাইনালি কেদারনাথ ধামের একদম কাছেই চলে আসলাম। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটারের মতো, যেটা পায়ে হেঁটে যেতে হয়। তো এই পর্যন্ত ঘোড়া আসে। ঘোড়াটাকে প্রণাম করে ঘোড়ার উপর আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ওকে কিছু ভালো খাবার খাওয়ানোর জন্য কিছু টাকাও দিলাম। তো এখানে আমার বন্ধুদের জন্য ওয়েট করছিলাম এবং খুবই ঠান্ডা লাগছিল, যার কারণে ব্যাগ থেকে জ্যাকেট বের করে গায়ে দিলাম। পিছনের সব ঝর্ণাগুলোই হচ্ছে বরফে পরিণত হয়ে রয়েছে, যার জন্য খুবই ঠান্ডা লাগছিল। টেম্পারেচার খুবই কম ছিল, মনে হয় 0 ডিগ্রি অথবা -ডিগ্রিতে ছিল। शिव महादेवा আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন আশেপাশে কোনো মেঘ ছিল না, কিন্তু দেখতে দেখতেই পুরো মেঘে এসে ছেয়ে ফেললো এবং ঠান্ডা যেন আরো অনেক বেড়ে গিয়েছিল। খুবই ঠান্ডা লাগছিল তখন এবং দৃশ্যটা দেখতেও খুব সুন্দর লাগছিল। সাথে বৃষ্টিও শুরু হলো, তাই ব্যাগ থেকে বের করে রেইনকোট গায়ে জড়িয়ে নিলাম। যেহেতু এত উঁচুতে অক্সিজেন খুবই কম থাকে, যার কারণে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তো আমার ব্যাগে কর্পূর ছিল, সেটা বের করে একটু ঘ্রাণ শুকে নিলাম। তো একটু কিছুটা রিল্যাক্স ফিল করছিলাম এবং পরবর্তীতে হাঁটা শুরু করলাম। এই সেই হেলিপ্যাড, যেখানে কয়েকটা পয়েন্ট থেকে আসা যায় হেলিকপ্টারে করে। আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে যাওয়ার, কিন্তু পরে ভেবে দেখলাম পায়ে হেঁটে দেখতে যাওয়ার মাহাত্ম্য অন্যরকম। মন্দিরের একদম কাছেই খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম। মনের অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। এত কষ্ট, এত দূর, এত দুর্গম পথ পাড়ি দিয়ে আসলাম সেই বাংলাদেশ থেকে। তো খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ হচ্ছিল। এটা ছিল আনন্দের অশ্রু। তো ফাইনালি আমরা 27 জুন বিকাল 5টার দিকে শ্রী কেদারনাথ ধামে পৌঁছে গেলাম। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय তো এত দূর আমরা হেঁটে আসার পরে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আমরা 1-1.5 ঘন্টার মতো মন্দিরে ছিলাম এবং তার পাশেই একটা রুমের জন্য খুঁজতেছিলাম। রুমও পেয়ে গেলাম মোটামুটি বাজেটের ভিতর। তো আমরা সেখানেই একদিন ছিলাম। नमः शिवाय हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय হোটেলের বাইরে এই যে সব টেন্ট করা, এখানেও ভাড়া দিচ্ছিল, যদি এখানে ভাড়াটা একটু কম। তারপরেও আমরা রুমের ভিতর ভাড়া নিলাম, একটু ভাড়া বেশি পড়েছিল, তাও ঠিক আছে। शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय
এটা ছিল আমাদের রুম, সাথে অ্যাটাচড বাথরুম ছিল। তো আমরা রুমে দ্রুত ফ্রেশ হয়ে 7:30টার ভিতর সন্ধ্যারতি দেখার জন্য কেদারনাথ মন্দিরে চলে গেলাম। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, সন্ধ্যারতির গান বাজছিল, ঘন্টা বাজছিল, অন্যরকম একটা অনুভূতি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছিল। আমার তো চোখ দিয়ে অজরে জল পড়ছিল এবং মনে পড়তেছিল যে কিভাবে আমরা কত কষ্ট করে সেই বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসলাম। খুবই ঠান্ডা লাগছিল এখানে, বৃষ্টি পড়ছিল এবং হাওয়া আসতেছিল ঠান্ডা। আমি আসলে খুবই কান্না করতেছিলাম, এই সময় আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তো অনেক একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, দেখি ভগবান যদি চায় সামনে আবার যেতে পারি। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ভগবানের বিগ্রহ দর্শনের জন্য। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আর কি দর্শন মিলল। এই সময় আর কি ভিতর থেকে দেখতে পাইনি বা ঠাকুরকে স্পর্শ করে আশীর্বাদ নিতে পারিনি, দূর থেকে আর কি দর্শন মিলেছিল। কিন্তু সকালে যে দর্শনটা করেছিলাম ওইখানে একদম ঠাকুরের যে শিবলিঙ্গ আছে ওখানে মাথা স্পর্শ করে আসছিলাম। শিবলিঙ্গ ঠিক না, এটা হচ্ছে কুচ বলে। তো এরপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম, আলুকা পরোটা, রুটি, ডাল, তরকারি, পনির, এইসব খেতে খেতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, ওজনও মনে হয় কমে গেছিল। তো এভাবে আমাদের 27 তারিখ কাটলো। পরদিন 28 তারিখ ঘুম ভাঙলো সকাল 7টার দিকে। আমার বন্ধুরা যদিও আগে উঠে মন্দিরে দর্শনের জন্য চলে গিয়েছিল। ওরা আর কি সকালে যে একদম ভিতরে মন্দিরের ভিতরে ঠাকুরের বিগ্রহ স্পর্শ করে দর্শন করেছিল এবং পুজো দিয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে আগের দিন যেহেতু সন্ধ্যায় আমরা একবার ভগবানকে দর্শন করেছি, তো আবার লাইনে দাঁড়িয়ে অত ভিতরে তো যেতে পারবো না, তো শুধু লাইনে দাঁড়িয়ে একইভাবে দর্শন আবার কি করব। তাই জন্য আমি একটু দেরি করেই গিয়েছিলাম। ওরা আর কি ওখানের যে পান্ডা থাকে তাদের আর কি টাকা দিয়ে ভিতরে যে দর্শন করেছিল, স্পেশাল দর্শন, পিছনের গেট দিয়ে ঢুকছিল ওরা। তো আমিও আর কি এটা জানতে পেরে আমার খুবই আফসোস হচ্ছে। ছোটবেলা থেকেই মা দুর্গার ভক্ত, তো আমি তখন আর কি মা দুর্গাকে ডাকতেছিলাম, তো আসলাম যেহেতু ঠাকুরের বিগ্রহ স্পর্শ করা সম্ভব, তাহলে আমিও যেন একটু স্পর্শ করে দর্শন করতে পারি এবং পুজো দিতে পারি। তো মা আমার ডাক শুনছিল। পরে আমার একটা মাথায় বুদ্ধি আসলো, আমি একটা চালাকি করলাম। অন্যর একটা দলের ঝাড়খণ্ড থেকে আসছিল, সাথে আর কি গ্রুপ করলো, ওরা 5 জন ছিল, আমি আর একজন 6 জন, টোটাল 6,000 রুপি। তো 6,000 রুপিতে আর কি পিছন গেট থেকে পান্ডা হচ্ছে আমাদের দর্শন করাবে। তো এই নিয়ে তো আরও বহুত কাহিনী হয়ে গেল। আমার তো মনে ছিল যে আমি যেভাবেই হোক ঠাকুরের দর্শন করবো একদম সামনাসামনি যে। তো ওরা আর কি 2 জন সামনে ছিল, আমি ছিলাম 3 নম্বরে। তো আমি আগে 2 জনের পরে ঢুকে গেছি। এবার তো বাকি যারা পিছনে ছিল তারা তো খেপে গেছে। এই নিয়ে আমার সাথে ওদের খুবই একটা ঝামেলা হলো। তো পরে পুরোহিত ওদের আর কি ঠান্ডা করলো, বললো যে উসকো বাবা নে আনা, উসকো আনে দো, সব লোগো কি দর্শন মিলেগা, যারা শান্ত হয়ে যাও। এই বলার পরে আর কি আস্তে আস্তে ওরা তারপরেও রাগারাগি করতেছিল। পরে বেরোয় তো এমন হয়ে গেছে মারামারির পর্যায়ে। পরে আর কি পুলিশ টুলিশ ছিল আশেপাশে, তারা আর কি ঠান্ডা করলো। তো পুরোহিত আর কি একদম ঠাকুরের
যে বিগ্রহ ছিল সেটা আর কি মাথা ধরে আমার একটা দিল, মানে প্রণাম করলাম আর কি, স্পর্শ করে, মাথায় স্পর্শ করে। তো অনেক এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছিল মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি আর কি ভিড়ের ভিতর দিয়ে ঠেলে ঠুলে চলে গেছি, ওরা কি করলো কি না করলো ওদিকে আর তাকায়নি, তো এর জন্য মেনলি প্রবলেম হয়েছিল। তো পরে আর কি ঠিক হয়ে গেছিল, পরে সমস্যা হয়নি। কেদারনাথের কাহিনী হয়তো অনেকে জানে না। মহাভারতে কুরু পাণ্ডবের যুদ্ধের পর পাণ্ডবরা যখন ভ্রাতৃ হত্যার পাপ মোচনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে মহাদেবের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু মহাদেব তখন কৈলাসে ছিল না। তখন তারা ওখান থেকে জানতে পারে যে মহাদেব ধ্যান করার জন্য কেদারনাথের এইখানে চলে আসছেন। তখন পাণ্ডবরাও কেদারনাথের এইখানে চলে আসে। তখন মহাদেব পাণ্ডবদের দেখে খুবই ক্রুদ্ধ হন এবং তাদেরকে দর্শন দেবেন না বলে ঠিক করেন, এবং তিনি একটা ষাঁড়ের রূপ ধারণ করেন। পাণ্ডবরা তখন এই ব্যাপারটা বুঝতে পারেন এবং ভীম বৃহৎ আকৃতি ধারণ করে এবং দুই পা দুই দিকে প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন। সকল ষাঁড়গুলো ভীমের পায়ের নিচ দিয়ে গেল, কিন্তু ষাঁড়রূপী মহাদেব ভীমের পায়ের নিচ দিয়ে না যেয়ে ভীমের পায়ে মাথা দিয়ে জোরে আঘাত করে। তখন ভীম ব্যাপারটা বুঝতে পেরে ষাঁড়টিকে জড়িয়ে ধরতে যায়। তখন ষাঁড়টি মাটির নিচে ঢুকে যেতে লাগে এবং ভীম যে ষাঁড়ের পিছন দিকটা জড়িয়ে ধরে। তো ওই পিছন দিকের আকৃতি অনুযায়ী কেদারনাথে বিগ্রহের আকৃতিও সেম, ওটাকে কুচ বলে। মহাদেব তখন পাণ্ডবদের প্রতি প্রসন্ন হয়ে নিজের স্বরূপে ফিরে আসেন এবং তাদেরকে ভ্রাতৃ হত্যার পাপ থেকে মুক্ত করেন। তো পরবর্তীতে পাণ্ডবরা এখানে আর কি কেদারনাথ ধাম প্রতিষ্ঠা করে এবং কেদারনাথ মন্দির পরবর্তীতে খুবই প্রসিদ্ধ হয়। सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर भोले नमः शिवाय। এটা হলো কেদারনাথ মন্দিরের পিছন দিকটা, যেখানে এই যে শিলাটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভীমশিলা। এটা 2013 সালের বন্যার সময় পিছনের হিমালয় পর্বত থেকে এসে এখানে অবস্থান করে, যার কারণে মন্দিরটা রক্ষা পায়। হিমালয় পর্বতের যে বরফ জমেছিল সেই বরফগুলো গলে যখন জল স্রোত আসে, তখন এই শিলাটার জন্যই দুই সাইড দিয়ে জল স্রোত বেরিয়ে যায় এবং মন্দিরটা রক্ষা পায়। এটা একটা অলৌকিক ঘটনাই বলা যায়। পিছনেই হিমালয় পর্বতশৃঙ্গই দেখা যাচ্ছে। কথিত আছে এখানেই কৈলাস পর্বতশৃঙ্গে মহাদেব অবস্থান করেন এবং আজ পর্যন্ত কেউ এই পর্বতশৃঙ্গে উঠতে পারেনি। যেই উঠতে গেছে সেই যত দূর উপরে উঠে গেছে আবার সে নিচে চলে আসছে। এইভাবেই নাকি তাদের বয়স বেড়ে গেছে। এরপর আমরা গেলাম ভৈরব বাবা টেম্পল, যেটা কেদারনাথ মন্দির থেকে আরো কিছুটা উপরে পাহাড়ে অবস্থিত। কেদারনাথ মন্দির থেকে আবার কয়েক কিলোমিটার ট্রেকিং করে ভৈরব বাবা মন্দিরে এসেছিলাম। নিচে ওই যে কেদারনাথ মন্দির দেখা যাচ্ছে এবং ওইখান থেকে আমরা আস্তে আস্তে পাহাড় বেয়ে হেঁটে এত উপরে আসছি। এখানেই হচ্ছে সেই ভৈরব বাবা টেম্পল অবস্থিত। शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले অবশেষে কেদারনাথ মন্দির এবং ভৈরব বাবা মন্দির ভ্রমণ শেষে 28 জুন বেলা 12টার দিকে আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করলাম। হর হর মহাদেব। কেদারনাথ মন্দিরের পাশেই এখানে মহাদেবের নাম উচ্চারণ করলে জলে বুদবুদ সৃষ্টি হয়। কেদারনাথ থেকে নামার সময় খুবই বৃষ্টি হচ্ছিল এবং রাস্তাঘাট খুবই পিছিল হয়ে গেছিল। তো আমরা প্রায় রাত 8টা নাগাদ গৌরীকুণ্ডে পৌঁছলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গাড়িতে করে সোনপ্রয়াগে চলে আসলাম এবং ওই দিন রাতে সোনপ্রয়াগে অবস্থান। নামার সময় পুরোটা পথই পায়ে হেঁটে নেমেছিলাম। তো দীর্ঘ 8-9 ঘন্টা হাঁটার পরে পা পুরো ফুলে উঠেছিল, জলঠোসা পড়ে গেছিল এবং প্রচন্ড ব্যথা ছিল। এটা ছিল আমাদের 28 তারিখ রাতের খাবার। ভাত ছিল কিন্তু টেস্ট ভালো ছিল না একদম। পরদিন 29 তারিখ সকাল 6টার দিকে আমরা বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথে যাত্রার উদ্দেশ্যে। সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে দীর্ঘ 6 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে প্রায় 12টার দিকে আমরা বাস পেলাম বদ্রীনাথে যাত্রার জন্য। যাত্রাপথে দুপুরের খাবার সেরে নিলাম। ভেজ বিরিয়ানি ছিল, অসাধারণ টেস্ট ছিল। তো রাস্তায় বাদলো এক বিপত্তি। পাহাড় ভেঙে ধস নামার জন্য গাড়িগুলো জ্যাম হয়ে গেছিল এবং আমাদের
সেদিন রাতে রাস্তাতেই থাকা লাগছিল, আমি তোমার রেইনকোটটা রাস্তায় পেতে তার উপরেই সারা রাত ঘুমিয়ে। ভোরে আমাদের বাস ছাড়লো এবং আমরা 29 জুন 2023 সকাল 10:30টার দিকে বদ্রীনাথ পৌঁছালাম এবং ওই দিন বদ্রীনাথ ভারত সেবাশ্রমে উঠলাম। কেদারনাথের দীর্ঘ পথ পায়ে হেঁটে যাত্রার ফলে পায়ে এবং সারা শরীরে খুবই ব্যথা হয়েছিল এবং অনেক কষ্টে হেঁটে হেঁটে বদ্রীনাথ মন্দিরে গিয়েছিলাম। এটা হলো বদ্রীনাথ মন্দিরের তপ্তকুণ্ড, যার জল সবসময় গরম থাকে এবং এই জলে স্নান করলে শারীরিক সকল ব্যথা বেদনা থেকে মুক্তি লাভ হয়। তাই সকল ভক্তবৃন্দ দীর্ঘ তীর্থযাত্রাপথ অতিক্রম করে এই কুণ্ডে স্নান করে নিজেরা শুদ্ধ হন এবং শারীরিক ব্যথা বেদনা থেকে মুক্ত হন। বদ্রীনাথ ধামে শ্রী বদ্রীনারায়ণের দর্শনের জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। कृष्णा 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 तेरे वचन मधुर है, चरित्र मधुर, तेरे वस्त्र मधुर, कंगन भी मधुर, चलना भी मधुर है, भ्रमण मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुराधिपते मेरे कृष्ण कृष्ण, तेरी बंसी मधुर, पद धूल मधुर, तेरे हाथ मधुर है, चरण मधुर है, नृत्य मधुर, मित्रता मधुर, श्री कृष्ण तुम ही सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुर। তো এরপর শ্রী বদ্রীনাথ ধাম দর্শন শেষে আমরা প্রায় দুপুর 1:30টার সময় আমাদের সেই ভারত সেবাশ্রমে পৌঁছালাম। দুপুরের খাওয়া দাওয়া করলাম এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে বদ্রীনাথ ধামের পাশেই অবস্থিত মানা ভিলেজ দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম। 30 জুন বিকাল 3:30টার দিকে আমরা মানা ভিলেজে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলাম আমাদের সেই ভারত সেবাশ্রম থেকে। আমরা একটা ক্যাব বুক করেছিলাম যার ভাড়া পড়েছিল 3 জনে 500 রুপি। মানা ভিলেজে যাওয়ার পথে দুই পাশে 2টি পাহাড় রয়েছে যার নাম হলো নর এবং নারায়ণ। পাহাড় দুইটি বদ্রীনাথ ধামকে সর্বত্র রক্ষা করে চলেছে। মানা ভিলেজ হলো ভারতের প্রথম গ্রাম। মানা ভিলেজের ওই পাশে হচ্ছে তিব্বতের বর্ডার এবং আমাদের ভারত সেবাশ্রম থেকে খুব একটা বেশি দূরত্বে ছিল না মানা ভিলেজটা। এখানে অবস্থিত প্রথম চায়ের দোকান ভারতের এবং এখানে স্বর্গের গেট নামক একটা গেট রয়েছে যেখান থেকে আর কি পাণ্ডবরা সশরীরে স্বর্গে গমন করেছিলেন। এছাড়াও মানা ভিলেজে রয়েছে সরস্বতী নদী যার উৎপত্তি এবং শেষ এই একই জায়গায়। কথিত আছে একজন সরস্বতী নদীকে শাপ দিয়েছিলেন যার ফলে এখান থেকে সরস্বতী নদী ভূনিম্নস্থ প্রবাহিত হয়ে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা এবং যমুনার সাথে মিলিত হয়েছে। এই যে একটা গেট দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই স্বর্গের গেট বলা হয় যেখান থেকে পাণ্ডবরা সশরীরে স্বর্গে গমন করেন। এবং এরপরেই একটা ঝর্ণা রয়েছে যার জল শুধুমাত্র পূর্ণবান ব্যক্তিদের উপরেই পতিত হবে এবং যারা পাপী তারা গেলেই ঝর্ণাটা থেমে যাবে। যদিও এটা সত্য যুগের কথা, এখন হয়তো এই ঝর্ণার মনে হয় আগের মতো কাজ করে না। এই পাশেই রয়েছে ভারতের প্রথম চায়ের দোকান। আমার পায়ে খুব ব্যথা থাকার জন্য আমি আর নিচে হেঁটে নামি নাই, আমার বন্ধুরা গিয়েছিল। এর পাশেই রয়েছে গণেশ গুফা এবং ব্যাস গুফা।
এই গণেশ গুফার এক প্রান্ত দিয়ে ঢুকলাম এবং আরেক প্রান্ত আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি। এই সেই গুহা। এই রাস্তার পাশেই সব উপজাতিদের দোকান। এরা সাধারণত ঘড়িয়াল বলা হয়, ঘারওয়ালিও বলা হয়। আমি উপজাতিদের দোকান থেকে কয়েকটা চাদর কিনেছিলাম। চাদরগুলো বেশ ভালো এবং দামও ছিল प्राइस রিজনেবল। कितने का है ये? हाँ? कम नहीं है ना, उधर से 170 में लिया तो इसलिए उधर से इस कलर, लेकिन इस कलर का एक लिया तो 2 लगेगा। ठीक है, प्रॉब्लम नहीं है। ऐसे भागेगा ना रॉकेट बन जाएगा। 180 में होगा। ठीक है, ये कितने का है? हाँ? हाँ? 170 में होगा ना? 170, 170 एक पीस लेना है। यस। हाँ? कलर और की कौन कौन कलर है, कौन कौन सा? वो ग्रीन कलर दे दीजिए। हाँ, पैक कर दीजिए। वो लिया था, वो पार्सल लीजिए। মানাগ্রাম ঘোরা শেষ করে আমরা বিকেল 5:30টার দিকে আমাদের ভারত সেবাশ্রমের দিকে রওনা দিয়েছিলাম এবং গাড়িতে যে গানটি বাজছে সেটা হচ্ছে একটা ঘাড়িয়ালি গান, ওইখানকার আঞ্চলিক গান। তো আমাদের বদ্রীনাথ ট্যুর কমপ্লিট করে 1 জুলাই আমরা বাস ধরে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাপথে রাস্তা ছিল খুবই বিপজ্জনক, ভয় লাগতেছিল। অনেক জায়গা থেকে পাহাড়ের ধসে রাস্তা ভেঙে পড়ে আছে, অনেক জায়গায় ওয়েট করা লাগছিল, ক্রেন দিয়ে পাথরগুলো সরাচ্ছিল। খুবই ডেঞ্জারাস রাস্তা, বদ্রীনাথে যাওয়ার রাস্তা। এই পাহাড় ধসের জন্যই আগের দিন আমাদের আসার সময় দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত রাস্তায় অপেক্ষা করা লাগছিল। প্রবলেম হচ্ছে না, কারণ কি আমার ফিট হয়ে গেছে ভিতরে, সরার জায়গা নেই। তো এভাবে হেলে দুলে ভাঙাচোরা রাস্তা অতিক্রম করে আমরা বিকালে হরিদ্বারে এসে পৌঁছালাম। হরিদ্বারে 800 রুপিতে রুম নিয়ে ফ্রেশ হলাম, স্নান করলাম। প্রায় 1 সপ্তাহ পরে স্নান করলাম। হরিদ্বার থেকে গঙ্গায় ডুব দিয়ে তীর্থে যাত্রা শুরু করেছিলাম এবং আবার সেই হরিদ্বারে এসে রুম নিয়ে সেখানে আবার স্নান করলাম। কেদারনাথ বদ্রীনাথে এত ঠান্ডা ছিল যে স্নান করার কথা মাথায়। তারপর আমরা ফ্রেশ হয়ে হরিদ্বারের বাঙালি দাদা বৌদি হোটেলে খাওয়া দাওয়া করলাম।
এবং আমার বন্ধুরা ট্রেনে করে ওই দিনই পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিল। আমি যদিও হরিদ্বার একদিন ছিলাম, আমি হরিদ্বার থেকে ট্রেনের টিকিট ক্যান্সেল করে দেরাদুন থেকে ফ্লাইটের টিকিট কেটেছিলাম। আসলে তীর্থ করে পায়ে হেঁটে পায়ে এবং শরীরে খুবই ব্যথা হয়ে গিয়েছিল যে ট্রেনে করে আবার যাব, সেই সাহসটা পাইনি। তো তখনই ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে মেশোর মাধ্যমে ফ্লাইটের টিকিট কেটে নিলাম। একদিন হরিদ্বারে রেস্ট নিলাম, তারপরের দিন চলে গেলাম দেরাদুন, সেখানে একদিন ছিলাম। অনেক দিন বাদে হরিদ্বারে এসে রাতে খুব ভালো করে ঘুমাইছিলাম। এরপর সকালে তাড়াতাড়ি উঠে 10টার দিকে দেরাদুনে যাওয়ার উদ্দেশ্যে বাস ধরে রওনা দিলাম। দেরাদুনে যাওয়ার বাসে করে হরিদ্বারের এই ঘাটগুলো দেখতেছিলাম আর ভালোই লাগছিল, আশেপাশের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য। তারপর অবশেষে দেরাদুনের জলিগ্রাউন্ড এয়ারপোর্টের পাশে এসে পৌঁছালাম এবং এখানে একটা হোটেল নিয়েছিলাম, নন্দিনী হোমস্টে নাম। সেখানে 2 জুলাই ছিলাম এবং 3 জুলাই আমার ফ্লাইট ছিল দেরাদুন থেকে কলকাতা পর্যন্ত। এই সেই নন্দিনী হোমস্টে, এখানে রুম নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 1000 রুপি, একদম এয়ারপোর্টের পাশেই। তো 2 জুলাই আমি এখানে ছিলাম রাতে এবং আশেপাশে সব কিছু একটু ঘুরে দেখলাম। এখানের কিছু কিছু খাবার টেস্ট করলাম। অনেকদিন নিরামিষ খাওয়ার পরে এখানে এসে প্রথম আমিষ খাওয়া শুরু করলাম। এই ছিল নন্দিনী হোমস্টেতে আমার রুমটা দেখিয়ে দিলাম। আশেপাশে ঘোরার জন্য বের হলাম। এখানে খেলাম পরোটা এবং চিকেন মশলা, সাথে মোমো ছিল। সন্ধ্যায় গেলাম চুল এবং দাড়ি ছাটাতে। চুল এবং দাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। পরে সেলুনের ভাইদের সাথেও ছবি তুললাম। ভাইরা আমি বাংলাদেশি জানতে পেরে আরও আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল। 3 জুলাই সকাল সকাল নন্দিনী হোমস্টে থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাকে গাড়িতে করে ড্রপ করেছিল নন্দিনী হোমস্টের ওনার আঙ্কেল। ফাইনালি চলে আসলাম দেরাদুনের জলিগ্রান্ট এয়ারপোর্টে। এখানে আমার কানেক্টিং ফ্লাইট ছিল 2টা, একটা দেরাদুন থেকে দিল্লি আর একটা দিল্লি থেকে কলকাতা। আমি বেশ আগেই দেরাদুন এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম এয়ারপোর্টে আর কিছু কিছু খাবার ট্রাই করছিলাম।
দেরাদুন থেকে দিল্লির উদ্দেশ্যে ফ্লাইট ছিল 3:20 দিকে, সেজন্য 3টার ভিতর বোর্ডিং পাস কমপ্লিট করে ফ্লাইটের ভিতরে এসে বসলাম। ফ্লাইটে একা একা ছিলাম, তাই খুব বোরিং লাগছিল। তো আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আশেপাশে সব কিছু দেখছিলাম। ফ্লাইটে ওঠার এক্সপিরিয়েন্স যদিও আমার আগেও আছে, তারপরেও ফ্লাইটে উঠতে সবসময় ভালো লাগে আমার। খুবই এনজয় করছিলাম একা একাই। দেরাদুন থেকে আমাদের ফ্লাইট 3:20 দিকে টেক অফ করে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। প্রায় 40 মিনিটের ফ্লাইট ছিল এবং 4টার দিকে মোটামুটি দিল্লিতে অবতরণ করেছিলাম। জুলাই বিকাল 4টার দিকে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করলাম। জুলাই বিকাল 5:50 দিল্লি থেকে কলকাতা পর্যন্ত আমার ফ্লাইট ছিল। তো দিল্লি এয়ারপোর্টে নেমে আমি দ্রুতই খুঁজতে খুঁজতে চলে যাই। দিল্লি এয়ারপোর্টের সিকিউরিটি অনেক কড়াকড়ি ছিল। এই কোল্ড কফিটা তাই আমাকে নিয়ে যেতে দেয়নি। সিকিউরিটি অফিসারের সামনেই আমার খাওয়া লাগছিল এবং ক্যানটা ফেলে দিয়ে তারপর এয়ারপোর্টের ভিতরে যাওয়া। এয়ারপোর্টে সিকিউরিটি অনেক কড়াকড়ি ছিল, যার জন্য আমার বেশ টাইম লাগছিল। হালকা পাতলা কিছু খেয়েও নিলাম দিল্লি এয়ারপোর্টের খাবার কেমন টেস্ট করার জন্য। তো তারপরে আশেপাশে একটু ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে 5:30 বেজে গেছে। তখন ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হলো এবং তারপর ভিতরে যেয়ে বসি। Our Excel seats with extra leg. তো বিকাল 5:50 দিকে দিল্লি থেকে আমাদের ফ্লাইট টেক অফ করে কলকাতার উদ্দেশ্যে।
তো প্রায় 1 ঘন্টা 50 মিনিট ফ্লাই করার পর 7:40-এর দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ল্যান্ড করে। তো এরপর প্রায় 8:30-টার দিকে ব্যাগ নিয়ে কলকাতা এয়ারপোর্টের বাইরে বের হই। আমার মেসো আমার জন্য গাড়ি পাঠিয়েছিলেন, সেই গাড়িতে করেই হাবড়াতে মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা হই প্রায় দীর্ঘ 10 দিন সফর শেষে। তো ওই দিন রাত 10:30টার দিকে মাসিবাড়িতে পৌঁছেছিলাম এবং ওই দিন রেস্ট নিয়েছিলাম, ঘুমাইছিলাম। পরদিন সকালে খাওয়া দাওয়া করলাম মাসির বাসায়। তারপর দিন 4 জুলাই বিকালের দিকে আমি, আমার মাসির ছেলে এবং আমার বাংলাদেশের সেই বন্ধু 3 জনে ঘুরতে গেলাম ইন্ডিয়ান কফি হাউসে। তো আমরা প্রথমে হাবড়া থেকে ট্রেনে করে দমদম পর্যন্ত যাই এবং তারপর মেট্রো ধরে দমদম থেকে কলকাতা পর্যন্ত যাই। কফি হাউসে খুবই ভিড় ছিল। আমরা যখন গিয়েছিলাম প্রায় সব খাবারই ফুরিয়ে গিয়েছিল। আমরা একটু কফি খেলাম আর একটা খাবার ট্রাই করছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম আবার হাবড়াতে মাসির বাড়িতে। তো এরপর 5 জুলাই মাসির বাসায় একটু রেস্ট নিলাম এবং 6 জুলাই বাংলাদেশের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। তো এই ছিল আমার ভিডিও কেদারনাথ বদ্রীনাথ ট্যুরের। যদি কেউ এত বড় ভিডিও সম্পূর্ণ দেখেন, দয়া করে একটা কমেন্ট করেন, তাহলে বুঝতে পারবো কেউ ভিডিও দেখছে। যদিও কেউ দেখবে বলে আমার এক্সপেকটেশন নাই, জাস্ট নিজের মেমোরিগুলোকে সেভ করে রাখা। তো ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, ঈশ্বর সবার মঙ্গল করুন।